ইকোনমির একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইপস অফ ইকোনমি। আমরা জানি টাইপস অফ ইকোনমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটা আমাদের জানতেই হয় ইকোনমি পড়তে গেলে। তো টাইপস অফ ইকোনমি বলতে গেলে আমরা অনেক ধরনের টাইপস পাই, যেমন ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি, মিক্সড ইকোনমি, ম্যাক্রো ইকোনমি, মাইক্রো, ওয়েলফেয়ার, ডেসক্রিপটিভ, অ্যাপ্লাইড, বিভিন্ন ধরনের টাইপস কিন্তু আমরা পাই ইকোনমি পড়তে গেলে। তবে আমাদের পরীক্ষার জন্য তিনখানা মেন টাইপস কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি, মিক্সড ইকোনমি। এই তিনখানা টাইপস কিন্তু মেন আমাদের। তো ফার্স্ট আমরা এই তিনখানা টাইপস আমরা আলোচনা করব, তারপরে ম্যাক্রো মাইক্রো এগুলো নিয়ে আমি বলে দেবো। তো শুরু করি প্রথমেই ক্যাপিটালিস্ট ইকোনমি। দেখো, ক্যাপিটালিস্ট ইকোনমি পড়তে গেলে যেটা আমাকে প্রথমেই জানতে হবে যে ক্যাপিটালিস্ট ইকোনমির নাম আগে কিন্তু ক্যাপিটালিস্ট ছিল না। কি বললাম? ক্যাপিটালিস্ট ইকোনমির নাম আগে কিন্তু ক্যাপিটালিস্ট ছিল না। তাহলে কি ছিল? আগে ছিল ক্যাপিটালিস্ট ইকোনমি, আগের নাম ছিল লাইসেন্স ফেয়ার। ক্যাপিটালিস্ট ইকোনমির নাম আগে কি ছিল? লাইসেন্স ফেয়ার ছিল। এবং এই লাইসেন্স ফেয়ার তত্ত্বের প্রবক্তা কে ছিল? আমাদের অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, যাকে ফাদার অফ ইকোনমি বলা হয়। তাহলে কি বললাম? আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমির আগের নাম কি ছিল? লাইসেন্স ফেয়ার। এবং সেই লাইসেন্স ফেয়ার তত্ত্বের প্রবক্তা কে ছিল? আমাদের অ্যাডাম স্মিথ। এবং আমরা জানি অ্যাডাম স্মিথ 1776 সালে তিনি ইকোনমিক্সের ওপর একটা প্রথম বই লিখেছিলেন। কি বই? দ্য ওয়েলথ অফ নেশন। আমরা পড়েছিলাম দ্য ওয়েলথ অফ নেশনস। দ্য ওয়েলথ অফ নেশন, এই বইটা অ্যাডাম স্মিথ 1776 সালে লিখেছিলেন। ভালো করে বুঝবি, ইকোনমি কিন্তু অ্যাডাম স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশন এই বইটা কিন্তু লিখেছিলেন। এবং সেই বইয়ে তিনি এই লাইসেন্স ফেয়ার এই তত্ত্বটা তিনি কিন্তু উপস্থাপন করেছিলেন। অর্থাৎ তিনি এই তত্ত্বে কি বললেন? এই লাইসেন্স ফেয়ার তত্ত্বে তিনি বললেন সেই সময়ে, মানে 1776 সাল, বুঝতেই পারছো, সেই সময়ে বিভিন্ন দেশগুলোকে, বিভিন্ন দেশের যে ইকোনমি, কি বললাম, বিভিন্ন দেশের যে ইকোনমিকে কে নিয়ন্ত্রণ করত? সেই দেশের গভর্নমেন্ট বা সরকার। আমাদের অ্যাডাম স্মিথ বললেন সেই সময়ে বিভিন্ন দেশের ইকোনমিকে কে নিয়ন্ত্রণ করতেন? সেই দেশের গভর্নমেন্ট বা সরকার, অথবা সেই দেশের বিভিন্ন ধরনের কিং বা রাজারা ইকোনমিকে কিন্তু নিয়ন্ত্রণ করতেন সেই সময়। তো অ্যাডাম স্মিথ বললেন যদি ইকোনমি দেখো পুরোটা কিন্তু আলাদা জিনিস। ইকোনমি আলাদা জিনিস, পলিটিক্স আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস, অর্থনীতি আলাদা জিনিস। তো অ্যাডাম স্মিথ বললেন যদি গভর্নমেন্ট বা রাজা যদি ইকোনমিকে কন্ট্রোল করে বা ইকোনমিকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই রাজা বা সেই গভর্নমেন্ট তো ইকোনমিকে নিজের মতো করে ম্যানিপুলেট করবে বা নিজের মতো করে তো ইউজ করতে শুরু করবে। ধরো ভোট এসেছে, ভোটের সময় ধরো পেট্রোলের দাম 110 টাকা লিটার। তো গভর্নমেন্ট কি করবে? ভোট প্রচার করার জন্য পেট্রোলের দাম 90 টাকা করে দিল। কিন্তু পেট্রোলের দাম কিন্তু কমলো না, জাস্ট সেটাকে ম্যানিপুলেট করলো। অর্থাৎ অ্যাডাম স্মিথ বলেছেন ইকোনমি, কোনো দেশের ইকোনমিকে গভর্নমেন্ট বা রাজা নিয়ন্ত্রণ করবে না। যদি নিয়ন্ত্রণ করে তাহলে সেটাকে, ইকোনমিকে তারা নিজের মতো করে ইউজ করতে শুরু করবে। হ্যাঁ, সেই দেশের গভর্নমেন্ট বা সেই দেশের রাজা সেই দেশের পলিটিক্সের ওপর, রাজনীতিকে নিয়ন্ত্রণ করুক, তাদের রাজনীতির ওপর প্রভাব থাকুক, কিন্তু ইকোনমির উপর কোনো রকম প্রভাব থাকবে না। তাহলে অ্যাডাম স্মিথ কি বললেন? অ্যাডাম স্মিথ বললেন ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে কে? মার্কেট নিয়ন্ত্রণ করবে, মার্কেট। অর্থাৎ তিনি বললেন ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট। ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট, মার্কেট কিন্তু ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে। কোন দেশের ইকোনমিকে সেই দেশের রাজা বা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে না, কে নিয়ন্ত্রণ করবে? মার্কেট নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ তিনি বললেন ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট। অর্থাৎ মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ডই কিন্তু ইকোনমিকে ধরে রাখবে। ধরো বর্ষাকালের সময় আমরা জানি ইলিশ মাছের সাপ্লাই বেশি, তাই না? বর্ষাকালে ইলিশ মাছের সাপ্লাই বেশি, সেখানে ইলিশ মাছের দাম কমে যায়।
700 টাকা কেজি, 600 টাকা কেজি এরকম ইলিশ মাছ। কিন্তু শীতকালে আমরা জানি ইলিশ মাছের সাপ্লাই কম, তখন ইলিশ মাছের দাম কত? 1800 টাকা, 2000 এরকম হয়ে যায়। এই দামটা কে ঠিক করে দিল? গভর্নমেন্ট না, মার্কেট ঠিক করে দিল। মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে কিন্তু দামটাকে নির্ধারণ কিন্তু করলো। তো আমাদের অ্যাডাম স্মিথ বলেছেন ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে মার্কেট, নিয়ন্ত্রণ করবে বা ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট নিয়ন্ত্রণ করবে। তো যখন অ্যাডাম স্মিথ এই কনসেপ্টটা দিলেন যে মার্কেট ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে, কোনো রাজা বা গভর্নমেন্ট ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে না, তখন আবার কয়েকজন ব্যক্তি বলেছিলেন যে যদি মার্কেট যদি নিয়ন্ত্রণ করে, মানে পুরো গভর্নমেন্টের হাতে যদি না থাকে, মার্কেটের হাতে পুরো ইকোনমি যদি থাকে, তাহলে বড় বড় যে কোম্পানিগুলো, বিভিন্ন ধরনের কোম্পানি, তাহলে তো তারা নিজের মতো তাদের জিনিসের দাম বেঁধে দেবে। ধরো আমরা কোকা কোলা ধরো 10 টাকায় খাই, তাহলে আমাদের সেই কোম্পানি তার দাম তো 50 টাকা 30 টাকা করে দেবে। যদি 30 টাকা বা 50 টাকা করে দেয়, তাহলে সেই কোম্পানি কি থাকবে না? সেই কোম্পানিকে রিজেক্ট করার জন্য মার্কেট কিন্তু বসেই আছে। অর্থাৎ অন্য আরেকটা ধরো কোম্পানি, বিকল্প কোম্পানি চলে আসবে, সে হয়তো 10 টাকায় বোতল দেবে। ঠিক আছে? তো আমাদের অ্যাডাম স্মিথ বলেছেন ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে কে? মার্কেট নিয়ন্ত্রণ করবে, ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট। এই লাইসেন্স ফেয়ার, এই যে তত্ত্বটা অ্যাডাম স্মিথ বললেন যে গভর্নমেন্ট বা কিং ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে না, মার্কেট নিয়ন্ত্রণ করবে, এটা কবে বললেন তিনি? 1776 সালে তিনি কিন্তু বললেন অ্যাডাম স্মিথ। এবং তার পরের বছর মানে 1777 সালে অ্যাডাম স্মিথের এই কনসেপ্টটা প্রথম অ্যাডাপ্ট করেছিল আমেরিকা, ইউএসএ তাদের জায়গায় অ্যাডপ্ট করলো। দেখি তো ইকোনমিকে মার্কেটের হাতে দিয়ে কেমন আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো প্রথম অ্যাডপ্ট করেছিল কে? ইউএসএ 1777 সালে। এরপর 1800 দিকে এই কনসেপ্টটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাডপ্ট করলো তাদের জায়গায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন এই লাইসেন্স ফেয়ার তত্ত্বের কনসেপ্টটা তাদের জায়গায় অ্যাডাপ্ট করতে শুরু করলো, মানে ইকোনমি মার্কেটের উপর দায়িত্ব থাকবে, তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এর নাম লাইসেন্স ফেয়ার তত্ত্বটাকে চেঞ্জ করে দিয়ে রাখলেন কি? ক্যাপিটালিস্ট ইকোনমি। বোঝা গেল? তাহলে প্রথমে ছিল লাইসেন্স ফেয়ার, 1800 দিকে যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই কনসেপ্টটা অ্যাডপ্ট করলো, তখন তার নাম হয়ে গেল কি? ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্লিয়ার? এই গেল আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমি। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির মালিক কি? আমাকে বলো তো, ক্যাপিটালিস্ট ইকোনমির মালিক কে? মানে ক্যাপিটালিস্ট ইকোনমি কে নিয়ন্ত্রণ করবে? মার্কেট নিয়ন্ত্রণ করবে। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির মালিক কে? এটা আমাকে মনে রাখতে হবে কিন্তু, সেটা হচ্ছে মার্কেট। ক্যাপিটালিস্ট ইকোনমির মালিক কে? মার্কেট। এর জন্য ক্যাপিটালিস্ট ইকোনমিকে মার্কেট ইকোনমিও কিন্তু বলা হয়। ক্যাপিটালিস্ট ইকোনমিকে মার্কেট ইকোনমিও কিন্তু বলা হয়, ইকোনমি। এবং দেখো মার্কেট মানে সেটা কিন্তু গভর্নমেন্টের হাতে থাকছে না, মানে প্রাইভেটের হাতে থাকছে। তার জন্য ক্যাপিটালিস্ট ইকোনমিকে প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমিও বলা হয়। প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমিও বলা হয়। তাহলে আমাকে এই নামগুলো মনে রাখতে হবে যে ক্যাপিটালিস্ট ইকোনমি, দেখো কতগুলো নাম, ক্যাপিটালিস্ট ইকোনমি বা লাইসেন্স ফেয়ার বা মার্কেট ইকোনমি বা প্রাইভেট এন্টারপ্রাইজ, একই কিন্তু জিনিস। পরীক্ষায় যে কোনো একটা অপশনে থাকবে, হয় ক্যাপিটালিস্ট ইকোনমি বা লাইসেন্স ফেয়ার বা মার্কেট ইকোনমি বা আমাদের প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমি, একটাই কিন্তু মানুষ, কিন্তু তার চারটি কিন্তু নাম। তাহলে বোঝা গেল ক্যাপিটালিস্ট ইকোনমি কি। শুধু মনে রাখতে হবে ক্যাপিটালিস্ট ইকোনমি যার মালিক কিন্তু মার্কেট, এবং মার্কেট কিভাবে দাম নির্ধারণ করবে বা কিভাবে ইকোনমিকে বজায় রাখবে? মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড ইকোনমিকে নির্ধারণ করবে। এই সাপ্লাই এন্ড ডিমান্ডের কথা আমাদের বলেছিলেন কে? অ্যাডাম স্মিথ। এবার চলে আসে আমাদের স্টেট ইকোনমি। স্টেট ইকোনমি প্রথমে আমাকে জানতে হবে এই স্টেট ইকোনমি কনসেপ্ট কে দিয়েছিলেন? কার্ল মার্কস। কার্ল মার্কস তিনি কিন্তু প্রথমে স্টেট ইকোনমি, কার্ল মার্কস তিনি কিন্তু প্রথমে স্টেট ইকোনমি কনসেপ্টটা কিন্তু দিয়েছিলেন। আমরা জানি কার্ল মার্কস
যে তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমি কনসেপ্ট অ্যাডাম স্মিথ, আর স্টেট ইকোনমি যদি বলে কার্ল মার্কস। কার্ল মার্কস তিনি একজন জার্মান ফিলোসফার ছিলেন। তিনি 1800 সালের দিকে জন্মগ্রহণ করেন এবং 1800-র মিডিলের দিকে এসে তিনি কিন্তু এই স্টেট ইকোনমি কনসেপ্টটা কিন্তু দিয়েছিলেন। তিনি স্টেট ইকোনমি কনসেপ্ট তিনি 3খানা বইয়ের ওপর বা বইয়ের মাধ্যমে উপস্থাপন করেছিলেন। এই 3খানা বই দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কি বললাম, আমাদের কার্ল মার্কস তিনি 3খানা বইয়ের ওপর ভিত্তি করে বা বইয়ের মাধ্যমে স্টেট ইকোনমিক কনসেপ্টটাকে উপস্থাপন করেছিলেন। কি কি বই? একটা হচ্ছে দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর দ্য জার্মান আইডিওলজি। এই 3খানা বইয়ের মাধ্যমে তিনি স্টেট ইকোনমিক কনসেপ্টটাকে উপস্থাপন করেছিলেন। তাহলে 3খানা বই কার সাথে রিলেটেড? কার্ল মার্কসের সাথে। এবার চলে আসি, দেখো স্টেট ইকোনমিকে দুটো পার্টে ভাগ করলেন কে? আমাদের কার্ল মার্কস। স্টেট ইকোনমি, এটা কিন্তু বুঝতে হবে, স্টেট ইকোনমিকে তিনি দুটো ভাগে কিন্তু ভাগ করলেন। একটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট ইকোনমি, আর আরেকটা হচ্ছে আমাদের কমিউনিস্ট ইকোনমি। এটা কিন্তু বুঝতে হবে ভালো করে। তাহলে সোশ্যালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমি এই দুটো পার্টে ভাগ করলেন আমাদের কার্ল মার্কস। তাহলে স্টেট ইকোনমিকে দুটো পার্টে ভাগ করলেন, সোশ্যালিস্ট আর কমিউনিস্ট। সোশ্যালিস্ট ইকোনমি কি? সোশ্যালিস্ট ইকোনমি মানে কালেকটিভ ওনারশিপ। এই টার্মটা শুধু মনে রাখবে, কালেকটিভ ওনারশিপ। সোশ্যালিস্ট ইকোনমি মানে কি? কালেকটিভ ওনারশিপ। আর কমিউনিস্ট ইকোনমি মানে কি? অ্যাবসোলিউট ওনারশিপ। সোশ্যালিস্ট ইকোনমি মানে কালেকটিভ ওনারশিপ, আর কমিউনিস্ট ইকোনমি মানে অ্যাবসোলিউট ওনারশিপ। যদিও কমিউনিস্ট এটা ল্যাটিন ওয়ার্ড কমিউনিস্ট থেকে এসেছে, যার কথার অর্থ হচ্ছে কমন, এবং এই কমিউনিস্টের কনসেপ্ট আমরা গ্রিস দেশ থেকে কিন্তু পেয়েছি। তো সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট, তাহলে প্রথমে চলে আসি সোশ্যালিস্ট ইকোনমি কি। তাহলে সোশ্যালিস্ট ইকোনমি কাকে বলে? কমিউনিস্ট মানে কালেকটিভ ওনারশিপকে সোশ্যালিস্ট ইকোনমি বলে। এবার আমাকে জানতে হবে কালেকটিভ ওনারশিপ কি, ভালো করে বোঝো। ধরো তুমি আর আমি বিজনেস করতে চাই, একটা বিজনেস করতে চাই। কি বললাম? তুমি আর আমি একটা বিজনেস করতে চাই। তাহলে তুমি আর আমি পুরোটাই 100% শেয়ারে বিজনেস করব, মানে তুমি 50% শেয়ার, আমি 50% শেয়ার, তাই তো? এটাকেই মানে এই জিনিসটাকেই বলা হয়, মানে ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমি মানে মি। তাহলে দুজন মিলে আমরা একটা বিজনেস শুরু করব। তাহলে তুমি ভাবলে যে আমি 50% ভাই শেয়ারে থাকবো, তুই 50% শেয়ার, চল তুই আর আমি মিলে দুজন বিজনেস করি। না, তুমি আর আমি বিজনেস করতে পারবো, কিন্তু দুজনই 100% শেয়ারে পারবো না। দেখো তুমি 50% আমি 50%, তাহলে গোটাটাই তো 100% হয়ে গেল। তুমি আর আমি বিজনেস শুরু করতে পারবো বা তুমি আর আমি বিজনেস করতে পারবো, কিন্তু তুমি আর আমি মিলে গোটাটা 100% পারবো না। এর মধ্যে গভর্নমেন্টকেও কিন্তু শেয়ারে কিন্তু দিতে হবে। তাহলে কি, হয়তো তুমি 30% শেয়ারে থাকলে, তুমি 30% আমি 30% শেয়ারে থাকলাম, তাহলে 30-30-60, আর বাকি 40% শেয়ার কাকে দিতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে। দ্যাট ইজ কল কালেকটিভ ওনারশিপ। তাহলে কালেকটিভ ওনারশিপ মানে কি? তুমি আর আমি বিজনেস করতে পারবো, বাট পুরো 100% কিন্তু পারবো না। তুমি কিছুটা শেয়ারে থাকবে, আমি কিছুটা শেয়ারে থাকবো, বাকিটা গভর্নমেন্টকে শেয়ারকে দিতে হবে। এটাকেই বলা হচ্ছে কালেকটিভ ওনারশিপ বা সোশ্যালিস্ট ইকোনমি। এবং বলা হয় এই সোশ্যালিস্ট ইকোনমিতে বা কালেকটিভ ওনারশিপের মাধ্যমে গভর্নমেন্ট একটা হিউজ রোল প্লে করে ইকোনমিতে। তাহলে এবার আমাকে বলো এই সোশ্যালিস্ট ইকোনমির মালিককে। তাহলে সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে কে কে থাকছে? প্রাইভেট, মানে তুমি আর আমি বিজনেস করতে পারবো, তার মানে তুমি আর আমি মানে তো প্রাইভেট। তাহলে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট টু শেয়ারে থাকছে গভর্নমেন্ট। তাহলে সোশ্যালিস্ট ইকোনমির মালিককে? প্রাইভেট আর গভর্নমেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে সোশ্যালিস্ট ইকোনমি তত্ত্বাবধানে বা সোশ্যালিস্ট ইকোনমি মানে কালেকটিভ ওনারশিপ,
যেখানে তুমি আর আমি বিজনেস করতে পারবো, বাট পুরো 100% পারবো না। সেখানে গভর্নমেন্ট হোল্ড কিন্তু থাকবে, গভর্নমেন্ট হোল্ডিংও থাকবে, গভর্নমেন্ট শেয়ারও কিন্তু থাকবে। তার মানে এখানে প্রাইভেটও থাকছে, তুমি আর আমি মানে প্রাইভেট, আর এখানে গভর্নমেন্ট। তাহলে সোশ্যালিস্ট ইকোনমির মালিক প্রাইভেট প্লাস গভর্নমেন্ট। ক্যাপিটালিস্ট ইকোনমির মালিক কে ছিল? শুধুমাত্র মার্কেট বা প্রাইভেট, গভর্নমেন্ট কিন্তু এখানে ছিল না। সোশ্যালিস্টে কি প্রাইভেট প্লাস গভর্নমেন্ট কিন্তু মালিক। ক্লিয়ার? এবার চলে আসি কমিউনিস্ট ইকোনমি। কমিউনিস্ট ইকোনমি মানে কি? অ্যাবসোলিউট ওনারশিপ। অ্যাবসোলিউট ওনারশিপ মানে কি? তুমি আর আমি বিজনেস শুরু করতে, ধরো এখানে সেম লিখেছিলাম, এটা তুমি আর এটা আমি, তাহলে তুমি আর আমি বিজনেস শুরু করতে চাই, বাট হবে না। তাহলে অ্যাবসোলিউট ওনারশিপ মানে তুমি আর আমি বিজনেস শুরু করতে চাইলেও পারবো না, পুরো শেয়ারটাই থাকবে গভর্নমেন্ট, অর্থাৎ পুরো 100% শেয়ারটাই থাকবে কি? গভর্নমেন্ট। দ্যাট ইজ কল্ড অ্যাবসোলিউট ওনারশিপ। অ্যাবসোলিউট ওনারশিপ মানে তুমি আর আমি বিজনেস শুরু করতে চাইলেও পারবো না, পুরো শেয়ারটাই থাকবে গভর্নমেন্ট। আমরা হয়তো গভর্নমেন্টের আন্ডারে অ্যাজ এ এমপ্লয়ি থাকতে পারবো, কর্মচারী থাকতে পারবো, কিন্তু শেয়ারে থাকতে পারবো না। আর কালেকটিভ ওনারশিপে কি? আমরা শেয়ারে থাকতে পারবো এবং তার মধ্যে গভর্নমেন্টও শেয়ারে থাকবে। এর জন্য সোশ্যালিস্ট ইকোনমির মালিক প্রাইভেট আর গভর্নমেন্ট, আর কমিউনিস্ট ইকোনমি তাহলে মালিক কি হবে? অনলি গভর্নমেন্ট। এর মালিক কি হবে? শুধুমাত্র সরকার, গভর্নমেন্ট। ঠিক আছে? এবার দেখো একটা মজার বিষয়, ক্যাপিটালিস্ট ইকোনমির মালিককে মার্কেট, সোশ্যালিস্ট ইকোনমি স্টেট ইকোনমির মধ্যে দুখানা পার্ট, সোশ্যালিস্ট কমিউনিস্ট দুটোই কিন্তু স্টেট ইকোনমির মধ্যেই পড়ে, কিন্তু সোশ্যালিস্ট আলাদা জিনিস, কমিউনিস্ট আলাদা জিনিস। সোশ্যালিস্টের মালিককে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট, কমিউনিস্টের মালিককে শুধুমাত্র গভর্নমেন্ট। কার্ল মার্কস এবার কি করলেন? কার্ল মার্কস তিনি বললেন সেই সময় মানে 1800 মিডিলের দিকে তিনি বললেন যে সমস্ত দেশ ক্যাপিটালিস্ট ইকোনমিতে বিশ্বাসী, কারণ আমরা জানি অ্যাডাম স্মিথের যে তাত্ত্বিক ব্যাখ্যা, যেটা দীর্ঘ 120 বছর ধরে মনোপলি ভাবে কিন্তু রাজ করেছিল, মানে সেই সময় সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো ক্যাপিটালিস্ট ইকোনমিকে কিন্তু বিশ্বাস করতো অ্যাডাম স্মিথ। অর্থাৎ ইকোনমির মালিক কে ছিল? তাহলে ইকোনমির মালিক কে ছিল? মার্কেট ছিল। ক্যাপিটালিস্ট ইকোনমিকে বিশ্বাস করা মানে মালিক কে? মার্কেট। তো সেই সময়ে যে দেশগুলো ক্যাপিটালিস্ট ইকোনমিকে বিশ্বাস করতো মানে তাদের মালিক ছিল হচ্ছে মার্কেট। কার্ল মার্কস বললেন যে মার্কেটে পুরোপুরি দায়িত্ব মার্কেটে না দিয়ে, পুরোপুরি দায়িত্ব মার্কেট, মার্কেট মানে কি? ক্যাপিটালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি। তো কার্ল মার্কস বলেন সেই সময়ে পুরোপুরি দায়িত্ব, ইকোনমির পুরোপুরি দায়িত্ব ক্যাপিটালিস্টে না রেখে বা মার্কেটে না রেখে, বা মার্কেট থেকে তিনি গভর্নমেন্টে আনার কথা বলেছিলেন, বা গভর্নমেন্ট, তিনি কি বললেন? ইকোনমিকে মার্কেটের উপর দায়িত্ব না দিয়ে গভর্নমেন্টের উপর দায়িত্ব দিন। ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোকে কার্ল মার্কস কিন্তু বলেছিলেন এটা। আর গভর্নমেন্টের উপর দায়িত্ব দেওয়া মানে কোন ইকোনমি? স্টেট নয়, কিন্তু কমিউনিস্ট ইকোনমি, কমিউনিস্ট ইকোনমি। তার মানে আমাদের কার্ল মার্কস তিনি মার্কেট থেকে গভর্নমেন্টে আনার কথা কিন্তু বলেছিলেন, মার্কেট থেকে গভর্নমেন্টে আনার কথা বলেছিলেন, বা ক্যাপিটালিস্ট থেকে কমিউনিস্ট ইকোনমিতে আনার কথা কিন্তু বলেছিলেন। এবার দেখো মার্কেট থেকে গভর্নমেন্টে এই যে ডিরেক্ট ট্রান্সফরমেশন, এটা তো সম্ভব নয়। ধরো তুমি হাওড়াতে তুমি যাবে, তার মানে তুমি তো ব্রিজ পার করে যাবে, ব্রিজ পার করে যাবে। এর জন্য আমাদের কার্ল মার্কস এই ক্যাপিটালিস্ট থেকে বা মার্কেট থেকে গভর্নমেন্ট বা কমিউনিস্টে আনার একটা ব্রিজ তৈরি করলেন বা একটা সেতু তৈরি করলেন। সেই ব্রিজটার নামই হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি। অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমি কি? মার্কেট থেকে গভর্নমেন্টে যাওয়া বা ক্যাপিটালিস্ট থেকে কমিউনিস্টে যাওয়া যে সেতু বা ট্রানজিশনাল ফেজ, ট্রানজিশনাল ফেজ বা ব্রিজ বা সেতু। কারণ কি? দেখো ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি? মার্কেট। সোশ্যালিস্ট ইকোনমি মালিককে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট, তাই তো? প্রাইভেট প্লাস গভর্নমেন্ট দুজনকে দেওয়া হচ্ছে, তারপরে ডিরেক্ট গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ট্রানজিশনাল ফেজ সোশ্যালিস্ট। তাই সোশ্যালিস্ট কাকে বলে? সোশ্যালিস্ট হচ্ছে, সোশ্যালিস্ট ইজ ট্রানজিশনাল ফেজ টু ক্যাপিটালিস্ট বা ফ্রম ক্যাপিটালিস্ট বা মার্কেট টু কমিউনিজম বা কমিউনিস্ট।
এটাকেই বলা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি হচ্ছে ক্যাপিটালিস্ট থেকে আমাদের গভর্নমেন্ট বা কমিউনিস্টে যাওয়ার যে ব্রিজ। ক্লিয়ার? এই গেল আমাদের যে ক্যাপিটালিস্ট ইকোনমি এবং স্টেট ইকোনমি। বোঝা গেল তো? এবার বলে দিই, ধরো সোশ্যালিস্ট ইকোনমি যদি বলা হয়, প্রথম সোশ্যালিস্ট ইকোনমি কনসেপ্ট অ্যাডপ্ট করেছিল কোন দেশ? ক্যাপিটালিস্টের ক্ষেত্রে তো দেখলাম ইউএসএ, তারপর ইউরোপিয়ান কান্ট্রিগুলো। সোশ্যালিস্ট ইকোনমি কনসেপ্ট প্রথম 1917 সালে এই সোশ্যালিস্ট ইকোনমির কনসেপ্ট তাদের দেশে কারা প্রথম অ্যাডপ্ট করেছিল? ইউএসএসআর। এই ইউএসএসআর 1917 সালে ভ্লাদিমির লেনিনের তত্ত্বাবধানে, আমরা জানি যে বলশেভিক রেভলিউশন হয়েছিল 1917 সালে। সেই বলশেভিক রেভলিউশনের পর 1917 সালে আমাদের ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সোশ্যালিস্ট ইকোনমির কনসেপ্ট প্রথম অ্যাডপ্ট করেছিল ইউএসএসআর। ঠিক আছে? কমিউনিস্ট ইকোনমি কনসেপ্ট প্রথম অ্যাডপ্ট করেছিল যদি বলতে হয় প্রি 1985, 1985 সালের আগে, কিন্তু প্রি 1985 এ কমিউনিস্ট ইকোনমির সবথেকে একটা ভালো উদাহরণ যদি বলা হয় সেটা কিন্তু চায়না। 1985 সালের আগে চায়নাই ছিল কমিউনিস্ট ইকোনমির একটা গুরুত্বপূর্ণ উদাহরণ বা দেশ বলতে গেলে, কারণ তারাই প্রথম কমিউনিস্ট ইকোনমির একটা কনসেপ্টকে অ্যাডপ্ট করেছিল। কেন প্রি 1985? কেন 85-র আগে? কারণ 85-র পর থেকে এই চায়নাতে, কমিউনিস্ট মানে তো শুধু গভর্নমেন্ট, চায়নাতে কিছু প্রাইভেটের ব্যাপারটা কিন্তু ইনক্লুড হয়। তাই 1985 সালের আগে চায়নায় ছিল কমিউনিস্ট ইকোনমির সবথেকে মেন উদাহরণ। তাহলে আমরা ক্যাপিটালিস্ট জানলাম, স্টেট জানলাম। স্টেট মানে কিন্তু দুখানা পার্ট, সোশ্যালিস্ট আর কমিউনিস্ট, এবং সোশ্যালিস্ট কমিউনিস্ট দুটোই কিন্তু আলাদা জিনিস, এক লিখে দিলে হবে না কিন্তু। এবার চলে আসি মিক্সড ইকোনমি। দেখো, মিক্সড ইকোনমি কনসেপ্ট কে এনেছিলেন? জন মেনার্ড কেইন্স। তিনি মিক্সড ইকোনমি কনসেপ্ট এনেছিলেন জন মেনার্ড কেইন্স। কবে? 1929 সালের দিকে। আমি একটা সালে লিখলাম 1929 সালের দিকে। আমরা জানি পুরো পৃথিবী জুড়ে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, ডলার ক্রাইসিস, গ্রেট ডিপ্রেশন হয়েছিল। পুরো পৃথিবী জুড়ে আর্থিক মন্দার শিকার, অর্থাৎ যারা চাকরি করছিল চাকরি থেকে বাদ হয়ে যাচ্ছিল, সুইসাইড করছিল, খেতে পাচ্ছিল না, গভর্নমেন্টেরও কিছু করার নেই, গোটা পৃথিবীতেই আর্থিক মন্দার শিকার। সেই সময়ে জেম কেইন্সের ইকোনমিক্সের উপর রিসার্চ আমরা কিন্তু জানি। তো জেম কেইন্স কি বললেন? সেই সময়ে যে সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো ক্যাপিটালিস্ট ইকোনমিতে বিশ্বাসী ছিলেন। কেন ক্যাপিটালিস্ট স্যার? আপনি তো বললেন সোশ্যালিস্টের জন্ম হয়ে গেল কমিউনিস্টে, কেন ক্যাপিটালিস্টে থাকলেন? হ্যাঁ, সোশ্যালিস্টের জন্ম হলো, কিন্তু সেই সময়ে সোশ্যালিস্টকে কিন্তু সহজে মানুষ কিন্তু অ্যাডপ্ট করেনি, সব ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো কিন্তু অ্যাডপ্ট করেনি। তাদের বিশ্বাস ওই ক্যাপিটালিস্টেই ছিল, অ্যাডাম স্মিথের ওপরই কিন্তু ছিল। তো তখন জেম কেইন্স এই গ্রেট ডিপ্রেশনের সময় বললেন যে সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো ক্যাপিটালিস্টের উপর বিশ্বাসী, আর ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি? মার্কেটের উপর পুরোটা ইকোনমি। তখন তিনি বললেন যেহেতু গ্রেট ডিপ্রেশন, তাই পুরোটা মার্কেটের উপর না দিয়ে কিছুটা গভর্নমেন্টের উপর দিন, গভর্নমেন্টের উপর দায়িত্ব দিন। তো তিনি এই মার্কেটের সাথে সাথে গভর্নমেন্ট হোল্ডিং এর কথাও কিন্তু বলেছিলেন। যেহেতু মার্কেট প্লাস গভর্নমেন্ট তিনি দুটো একসাথে বলেছিলেন, তাই এটাকে মিক্সড ইকোনমি কিন্তু বলা হয়। তাহলে মিক্সড ইকোনমি কনসেপ্ট কে এনেছিলেন? জেম কেইন্স। এবার হচ্ছে ভারতবর্ষ নিজেকে মিক্সড ইকোনমি হিসেবে কবে ঘোষণা করে? এটা থেকে প্রশ্ন হয়। অনেক বইয়ে 1948 থাকে, আবার অনেক জায়গায় তোমরা 1956 দেখবে। তাহলে উত্তর কি হবে বলে দিই। ভারতবর্ষ মিক্সড ইকোনমির লক্ষ্যে, কি বললাম? ভারতবর্ষ মিক্সড ইকোনমির লক্ষ্যে এগোতে শুরু করে 1948 সালে। কি বললাম? 1948 সালে ভারতবর্ষ মিক্সড ইকোনমির লক্ষ্যে এগোতে শুরু করে, এবং 1956 সালে এসে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ভারতবর্ষ নিজেকে মিক্সড ইকোনমি হিসেবে কিন্তু ঘোষণা করে। তাহলে ভারতবর্ষ নিজেকে মিক্সড ইকোনমি হিসেবে ঘোষণা করে কবে? 1956 সালে। লক্ষ্যে এগোতে শুরু করে কবে? 1948 সালে। এবার আর ছোট ছোট ইকোনমি আছে, অতটা ইম্পর্টেন্ট না, তাও বলে দিই। ম্যাক্রো আর মাইক্রো দুটো, এই ম্যাক্রো এবং মাইক্রো এই দুটো ইকোনমির টার্ম, বা এটা টার্মটা কয়েন করেছিল রাগনার ফ্রিজ।
ম্যাক্রো মাইক্রো ইকোনমি কি? দেখো ম্যাক্রো মানে হচ্ছে বড়, ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর মাইক্রো মানে কি ছোট। ধরো আমি একটা দেশ নিয়ে নিলাম, ধরো আমরা ইন্ডিয়া নিয়ে নিলাম, ইন্ডিয়া, এই হচ্ছে আমার ইন্ডিয়া, একটা দেশ নিয়ে নিলাম। ম্যাক্রো ইকোনমি হচ্ছে যখন গোটা দেশের প্রোডাকশন, গোটা দেশের ন্যাশনাল ইনকাম, গোটা দেশের লেবার নিয়ে আলোচনা, সেটাকেই বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। ম্যাক্রো মানে হচ্ছে যেটা বড়, অর্থাৎ গোটা দেশের প্রোডাকশন নিয়ে আলোচনা করা হবে যে ইকোনমিতে, বা গোটা দেশের লেবার নিয়ে আলোচনা করা হবে যে ইকোনমিতে, বা গোটা দেশের ইনকাম নিয়ে আলোচনা করা হবে যে ইকোনমিতে, সেটাকে ম্যাক্রো ইকোনমি বলা হয়। আর মাইক্রো ইকোনমি কি? তাহলে মাইক্রো ইকোনমি মানে ছোট, তাহলে সেই দেশের আন্ডারে যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে, যে ফার্মগুলো, ইন্ডিভিজুয়াল ফার্ম, টাটা হতে পারে, টিসিএস হতে পারে, উইপ্রো হতে পারে, এই যে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ফার্ম, তাদের যে প্রোডাকশন, তাদের যে লেবার, তাদের যে ইনকাম, এই ছোট ছোট ফার্ম বা ইন্ডিভিজুয়াল ফার্মের যে ইনকাম নিয়ে আলোচনা করা হয় যে ইকোনমিতে, সেটাকে বলা হয় মাইক্রো ইকোনমি। ম্যাক্রো মানে গোটা দেশের, মাইক্রো মানে সেই দেশের আন্ডারে যে বিভিন্ন ছোট ছোট ফার্মগুলো, ইন্ডিভিজুয়াল ফার্মগুলো, তাদের নিয়ে আলোচনাকে বলা হচ্ছে মাইক্রো। ডেসক্রিপটিভ ইকোনমি, ডেসক্রিপটিভ নাম শুনে বুঝতে পারছো, অর্থাৎ ইকোনমির যে শাখায় ইকোনমির তাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয়, তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় বা তাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ ইকোনমি। অ্যাপ্লাইড ইকোনমি কি? অর্থাৎ ইকোনমির যে শাখায় ইকোনমির অ্যাপ্লাই বা ইকোনমির প্রয়োগ ধর্মিতা নিয়ে আলোচনা করা হয়, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো হয়, প্রয়োগ ধর্মিতা নিয়ে আলোচনা করা হয়, সেটাকে অ্যাপ্লাইড ইকোনমি বলা হয়। ওয়েলফেয়ার ইকোনমি কি? ওয়েলফেয়ার মানে যখন ইকোনমিকে সমাজের উন্নতির দিকে, সমাজের উন্নতি নিয়ে আলোচনা করা হবে, বা ইকোনমিকে কোন কাজে বা কোন ক্ষেত্রে ইউজ করলে সমাজের উন্নতি হবে, এটা নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, সেটাকে ওয়েলফেয়ার ইকোনমি বলা হয়। এবং এই ওয়েলফেয়ার ইকোনমির উপর কাজ করেই আমাদের অমর্ত্য সেন 1998-এ তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এটা আমাকে মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের টাইপস অফ ইকোনমি, এগুলো মনে রাখলেই হবে। তবে আমি বারবার বললাম, মেন টাইপস কিন্তু ক্যাপিটালিস্ট, স্টেট আর মিক্সড।